can share already পাইছি। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের কন্ট্রোল সিস্টেম, তাই তো? কন্ট্রোল বলতে আসলে কি বোঝায়, কি বুঝেন আপনারা? আমাকে আবার একটু হোস্ট করে দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান। কন্ট্রোল বলতে বোঝায় কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা। তো আরে কন্ট্রোল মানে তো নিয়ন্ত্রণ। হ্যাঁ, এখন আপনাদের যেটা মেইনলি করানো হবে, নিয়ন্ত্রণ বলতে যা ইনপুট দিবেন এবং হচ্ছে যা আউটপুট পেতে চাচ্ছেন সেটার জন্য তো একটা ব্যালেন্স করা দরকার, তাই না? মানে মাঝের সিস্টেমটাকে নিজের ইচ্ছা মতো চলতে না দিয়ে আমরা ইন্টারাপ্ট করে সেটাকে ব্যালেন্স করতে চাই, তাই তো? জি ম্যাডাম। ঠিক তাই। আচ্ছা, তো এখানে আপনাদের কি কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা এখানে সাব সিস্টেম কতগুলো, মানে একটা সিস্টেমের আন্ডারে তো কতগুলো ছোট ছোট আরো পার্ট থাকে, সেই সিস্টেমগুলোকে আমরা বলছি সাব সিস্টেম, তাই তো? আপনারা আদার স্টক একটু কম করলে বেটার হয়, আর যদি করেনি আপনাদের স্পিকারগুলো অফ করে কথা বলেন। তো কন্ট্রোল সিস্টেম হচ্ছে একটা ইন্টারকানেকশন অফ কম্পোনেন্টস ফর্মিং আ সিস্টেম কনফিগারেশন দ্যাট উইল প্রোভাইড ডিজায়ার্ড সিস্টেম রেসপন্স। মানে আপনি যা ইনপুট চাচ্ছেন, ইনপুট দিচ্ছেন এবং যা আউটপুট চাচ্ছেন সেটাকে একটা ডিজায়ার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য সিস্টেমগুলোর মধ্যে কিভাবে আপনি ইন্টারকানেকশনটা দিবেন সিস্টেমের কম্পোনেন্টগুলোর মধ্যে, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। আচ্ছা ম্যাম আমি একটু কথা বলি ম্যাম। হ্যাঁ বলেন। এখানে যারা অ্যাটেন্ড হচ্ছে প্লিজ দয়া করে আপনি যদি কথা বলার কোনো দেখতেছেন আপনাকে কথা বলতে হবে তাহলে একটু আনমিউট করে রাখবেন। মিউট করে রাখলে হচ্ছে আপনি আমরা তাহলে আপনার সাউন্ডটা পাবো না। কারণ ম্যাম এখানে যেহেতু লেকচার করতেছে আমরা অন্যদিকে মনটা চলে যাবে। কথা বললে কথা বলতেও সমস্যা হয়, মানে অন্য কথার মাঝখানে কথা বলতেও সমস্যা হয়। আচ্ছা হ্যাঁ আদারওয়াইজ আমি আর একটা কাজ করি, আপনি এক কাজ করেন সবাইকে মানে মোটামুটি স্যার মিউট ভিডিও করে বন্ধ কর। দেন। জি ম্যাম আনমিউট করে রাখবো। সবাইকে মিউট করে দেন, হ্যাঁ, শুধু আমারটা হচ্ছে আনমিউট করে রাখেন, ঠিক আছে? মানে আমার কথাটা যাতে শোনা যায়, বাকিগুলো হচ্ছে আর যাতে না শোনা যায়। আচ্ছা আমি সবাইকে মিউট করে রাখছি, আপনি আনমিউট করে নেন শুধু আপনারটা। ওকে, তো কন্ট্রোল সিস্টেমের ওকে ইম্পর্টেন্সটা ম্যাম কি? শুনতে এখন শোনা যাচ্ছে তো? আমার কথা তো শোনা যাচ্ছে না? জি ম্যাম। ওকে, আচ্ছা কন্ট্রোল সিস্টেমটা আমাদের কেন দরকার? আমরা হচ্ছে কোনো একটা সিস্টেমে যদি ফার্স্ট যে পয়েন্টটা আছে আপনাদের সেফটি পারপাস। সেফটি পারপাস বলতে বোঝানো হচ্ছে আমরা কোনো সিস্টেমে অনবরত ইনপুট দিয়েই যাচ্ছি, বাট সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, আউটপুটটা কিরকম হতে পারে, মানে এক্সপ্লয়েট করে যেতে পারে যে কোনো সিস্টেম। সেই জন্য সেফটি পারপাসের জন্য কন্ট্রোলিং খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। আমরা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট যখন তৈরি করছি তখন যদি আমাদের হাতে কোনো কন্ট্রোল না থাকে, হয়তো দুইটা ঠিক মতো গেল, 3 নাম্বারটা হচ্ছে খারাপ হতেই পারে, কোয়ালিটি মেনটেন হবে না। এবং এই যে মিনিমাম কস্টিং এর যে ব্যাপারটা, সেটার জন্য হচ্ছে কন্ট্রোল সিস্টেমটা জরুরি। তো নরমালি এরপরে কোয়েশ্চেনটা আপনাদের ফার্স্ট লেকচারে যেটা ছিল সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটা ভুলে গেছি। আচ্ছা, কয় ধরনের কন্ট্রোল সিস্টেম আছে, মানে হচ্ছে কনফিগারেশনটা, ঠিক আছে? কনফিগারেশন বলতে বোঝানো হচ্ছে যে কি ধরনের হয়, হয় ওপেন লুপ আর হচ্ছে ক্লোজড লুপ, ঠিক আছে?
আচ্ছা, কেউ যদি কিছু বলতে চায় তাহলে হচ্ছে হ্যান্ড রেজ করতে বলেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করতে পারেন আপনারা, তাহলে হচ্ছে আমি কোশ্চেন থাকলে হচ্ছে হ্যান্ড রেজ করলেই হবে, আমি তখন হচ্ছে এই কথাটা ইয়ে করে নিব কোশ্চেনটা। ঠিক আছে? সিয়ার তা আপনি না একটু হলে দেখবেন। যদি কেউ কথা, হ্যাঁ ম্যাম, যদি কারো কথা বলার প্রয়োজন হয় যে ম্যামকে কোশ্চেন করে, তাহলে হচ্ছে দেখি সে আনমিউট করে কথা বললেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, কারণ কোশ্চেন তো থাকতেই পারে, আমি পড়ানোর মাঝখানে কোশ্চেন করার জন্যই তো এইটা। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কোশ্চেনটা ছিল কি, ওপেন লুপ সিস্টেম আর ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি। তো ওপেন লুপ এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, আপনাদের যদি 5 মার্কসের কোশ্চেন আসে তাহলে 5টা পয়েন্ট লিখবেন, আর যদি 3 মার্কসের আসে তখন 3টা পয়েন্ট লিখলেই হবে। হ্যাঁ, তো ফার্স্ট যে পয়েন্টটা লেখা আছে, open loop system any change in output has no effect on the input, মানে ফিডব্যাক সিস্টেম এক্সিস্ট করে না। আমরা 2 নাম্বার লেকচারে হচ্ছে দেখেছিলাম সিস্টেমের আউটপুট, ওপেন লুপ সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম। এখানে দেখেন, আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা সরাসরি ওয়ান ওয়েতে ফরওয়ার্ড পাথেই যাচ্ছে। ইনপুট ট্রান্সডিউসারে যাচ্ছে আমার ইনপুট বা রেফারেন্সটা, দেন কন্ট্রোলার, যেখানে বাকি ডিস্টারবেন্সের সাথে অ্যাড বা মাইনাস হয়ে দেন বাকি প্রসিডিউরের মাধ্যমে আমরা আউটপুট পাচ্ছি, কিন্তু আউটপুট থেকে উল্টো ফিডব্যাক পাথ কোনো নেই। ঠিক আছে? আর এই যে জি ম্যাম। ক্লোজ লুপ সিস্টেম দেখেন, আমাদের যে ফরওয়ার্ড পাথটা আছে, আমরা লাস্ট পর্যন্ত গিয়ে ওপেন লুপের মতো একটা আউটপুট পেলাম, কিন্তু আউটপুট থেকে আবার একটা ফিডব্যাক পাথ মানে রিভার্স পাথ আছে, যেটা হচ্ছে ইনপুটটাকে কন্ট্রোল করছে। সেই জন্যই এই যে ফার্স্ট পয়েন্ট যেটা আছে, এনি চেঞ্জ ইন আউটপুট হ্যাজ নো ইফেক্ট অন দ্য ইনপুট, ওপেন লুপের ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, ফিডব্যাকটা এখানে এক্সিস্ট করে না। আর ক্লোজ লুপের ক্ষেত্রে আমরা দেখলাম যে আউটপুটে যদি আমরা কোনো চেঞ্জ করি তাহলে সেটা ইনপুটেও পরবর্তীতে ফিডব্যাক পাথের মাধ্যমে এফেক্ট করবে। ঠিক আছে? ফার্স্ট পয়েন্টটা গেল, সেকেন্ড পয়েন্টটা জি ওই ম্যাম। যে ওইটাই যে ফিডব্যাক এলিমেন্ট অ্যাবসেন্ট আর হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, এখন আমার ওপেন লুপে যেহেতু আউটপুটটা কোনোভাবেই ইম্প্যাক্ট করছে না, তাহলে আমার এটার তো এরর ডিটেকশনের আমার কোনো দরকার হয় না। মানে আউটপুটে আমার এরর থাকলে সেটা তো ইনপুটকে আমার কোনোভাবে ইম্প্যাক্ট ফেলছে না। সো আমার হচ্ছে ওপেন লুপে এরর ডিটেকশনটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে, কিন্তু ক্লোজ লুপের ক্ষেত্রে আমার যদি আউটপুটে কোনো ভুল হয়, সে ভুলটা কিন্তু আবার আমার পরবর্তী ইনপুটটাকে হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারে। সেই কারণে কি হয়, ক্লোজ লুপের ক্ষেত্রে আমরা আউটপুটে কোনো ভুল হচ্ছে কিনা এরর ডিটেকশন করাটা জরুরি। হ্যাঁ, আর 4 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ইনঅ্যাকুরেট এন্ড আনরিলায়েবল। ওকে, আমরা যেহেতু ওপেন লুপ সিস্টেমে কোনো ধরনের ইয়ে করছি না, এরর ডিটেক্ট করছি না, তার মানে কি এখানে ইনঅ্যাকুরেট হওয়ার পসিবিলিটিটা বেশি, আমরা অ্যাকুরেট রেজাল্ট নাই পেতে পারি, এবং সেই কারণে এটাকে ফুললি রিলাই করা যায় না। ঠিক আছে, এটার উপর ভরসা করা যায় না। অন্যদিকে ক্লোজ লুপ সিস্টেমে হচ্ছে কি, যেহেতু আমরা এখানে এররটা ডিটেক্ট করতেছি, তার মানে এটা এরর ডিটেক্ট করে আমি ধরেন কোন একটা এরর পাইলাম, তার মানে কি পরের স্টেপে আমি সেই এররটাকে কারেক্ট করার চেষ্টা করব, মানে গ্রাজুয়ালি জিনিসটা অ্যাকুরেট হয়ে যাচ্ছে। এবং সেই কারণে যেহেতু এটা অ্যাকুরেসি বেশি, সেই কারণে আমরা এটাকে রিলাই করতে পারি। ওকে, আর ওপেন লুপ জি সিস্টেমে ম্যাম। হচ্ছে হাইলি সেনসিটিভ টু দ্য ডিস্টারবেন্স। যেহেতু এখানে আমার কোনো এরর ডিটেক্ট হচ্ছে না, আমি ইনপুটটাকে আউটপুট ওয়াইজ চেঞ্জ করছি না, সো এটা হচ্ছে আমার আদার্স আউটপুট মানে আদার্স ডিস্টারবেন্স, মানে যেগুলো আমার দরকার নাই, ঠিক আছে, সেগুলো দিয়ে বেশি হচ্ছে ডিস্টার্বড হবে। আর ক্লোজ লুপের ক্ষেত্রে তার উল্টাটা হবে অবশ্যই, যেহেতু আমি সবকিছু বারবার চেঞ্জ করছি, মানে আউটপুটে যে ডিস্টারবেন্স আছে সেটাকে আমি কমায় অ্যাকুরেসি বাড়ানোর চেষ্টা করছি, সেই কারণে এটা লেস সেনসিটিভ টু ডিস্টারবেন্স। ওকে, তো আপনাদের ফার্স্ট লেকচারে এই কয়টাই কোয়েশ্চেন জি ছিল। ঠিক আছে, দেন হচ্ছে সেকেন্ড লেকচারে যাই আমরা। জি ম্যাডাম, বুঝতে পারছি সবগুলো। ওকে, ফার্স্ট এটাতে কারো আর কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো সমস্যা?
না ম্যাডাম, বুঝতে পারছি সবগুলোই। আচ্ছা, 2 নম্বর লেকচারের যে ফার্স্ট কোশ্চেনটা ছিল, এক্সপ্লেইন ওপেন লুপ এন্ড ক্লোজ লুপ সিস্টেম উইথ নেসেসারি ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, তো আমি যে কথাগুলো পার্থক্যর ক্ষেত্রে বললাম এই ক্ষেত্রেও সেম। ঠিক আছে, পার্থক্য আসলে আগের কোশ্চেনটা লিখবেন, আর এই যে ব্লক ডায়াগ্রাম সহ এক্সপ্লেইন করতে বললে তখন হচ্ছে এইভাবে লিখতে হবে। তো এই যে এখানে দেখেন কি বলতেছে, যে ওপেন লুপ সিস্টেম হচ্ছে এই সিস্টেম ইন হুইচ আউটপুট ইজ independent of input but controlling action or input is totally independent of the output or changes in output of the system। আচ্ছা, মানে হচ্ছে আমার আউটপুটটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ড করবে কিসের উপর? ইনপুটের উপরে, কিন্তু ইনপুট কখনোই আউটপুটের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, ইনপুট সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এটাকে আমরা বলছি ওপেন লুপ সিস্টেম, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। আর ক্লোজ লুপে কি হচ্ছে, a system in which the controlling action or input is somewhat dependent on the output or changes in the output is called closed loop system। মানে হচ্ছে কি, আউটপুটের চেঞ্জ বা আউটপুটের কোনো হ্যাঁ, আউটপুট বা আউটপুটের কোনো চেঞ্জের উপর যখন ইনপুটটা ডিপেন্ড করবে তখন সেটাকে বলা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। এই ব্লক ডায়াগ্রাম গুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম গুলো যখন আঁকবেন নিচে কিন্তু এই যে ফিগার লিখে এই ক্যাপশন গুলো লিখতে হবে। পরীক্ষায় যখনই যাই আঁকেন ফিগার আঁকালে বা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আঁকালে সেগুলোর নিচে ক্যাপশন অবশ্যই লিখতে হবে। বুঝা গেছে? ম্যাম শুধু ব্লক ডায়াগ্রামটা দিয়ে দিলেই তো হচ্ছে? ওই যে এক্সপ্লেইন যখন করতে বলবে তখন হচ্ছে সংজ্ঞা সহ হচ্ছে ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। যদি বলে যে ড্র দা ব্লক ডায়াগ্রাম তাহলে শুধু ডায়াগ্রাম আঁকালেই হবে, তাহলে তখন আর সংজ্ঞাটা লেখা লাগবে না। আচ্ছা ঠিক আছে, মানে ঠিক কোয়েশ্চেনটা আছে। বুঝে নেবেন। জি বলেন। এটা হচ্ছে ম্যাম যে আপনি যে বললেন যে হচ্ছে আপনার ওপেন লুপের ক্ষেত্রে হচ্ছে আপনার ফিডব্যাক আর হচ্ছে ফিডব্যাক থাকবে না, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার যে আউটপুট ট্রান্সডিউসাররা এটা হচ্ছে আপনার হচ্ছে ফিডব্যাকটা আছে, এটা হ্যাঁ। সম্বন্ধে স্যার একটু যদি বোঝাতেন আর একটু। আচ্ছা, এই যে দেখেন ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা অ্যারো বাম থেকে ডানে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এদিকে কি উল্টা দিকে কোনো অ্যারো আছে? বাম থেকে ডানে কোনো অ্যারো আছে? নাই তো। না একই সাইডে সবগুলো অ্যারো যাচ্ছে, দেখেন অ্যারোগুলোর দিক সবগুলো সামনের দিকে, তাই না? জি ম্যাম, জি ম্যাম। তার মানে এটা কি সামনে যাচ্ছে, ফরওয়ার্ড পাথ। আর ক্লোজ লুপে দেখেন এই যে ইনপুট থেকে আউটপুটে যাওয়ার জন্য সোজাসুজি যেটা, সেটা হচ্ছে ফরওয়ার্ড পাথ, ওপেন লুপের মতোই। কিন্তু দেখেন আউটপুট থেকে আবার বাম দিকে একটা মানে পাথ গিয়েছে, যেটাতে কি লেখা আছে, আউটপুট ট্রান্সডিউসার অর সেন্সর। আচ্ছা তো এই রাস্তাটাকে বলা হচ্ছে রিভার্স পাথ বা ফিডব্যাক পাথ। মানে হচ্ছে আমার আউটপুটে কিরকম চেঞ্জ হচ্ছে সেটা আমি ইনপুটকে জানাচ্ছি। এই যে এখানে একটা অ্যাডিং পয়েন্ট আছে, এখানে এসে চেঞ্জ হবে। এই আউটপুটের যদি কোনো ঝামেলা থেকে থাকে বা কোনো চেঞ্জ থেকে থাকে সেটার উপর ডিপেন্ড, সেটার সাথে এই অ্যাকচুয়াল ইনপুটের কম্পেয়ার করে এই সামিং জাংশনে হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, জি ম্যাম, বুঝে বুঝতে গেছে? পারছি। জি ম্যাম, বুঝতে ওকে, পারছি। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাডাম, বুঝছি। ওকে, দেন হচ্ছে এরপরে কন্ট্রোল সিস্টেমের অ্যাডভান্টেজ গুলা কি কি, এগুলো আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, কেন ইউজ করব, অ্যাডভান্টেজ সুবিধা কি। আমরা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফিকেশন, মানে আমাদের যখন বেশি পাওয়ার লাগবে, যেমন ধরেন আমরা অ্যাম্পলিফায়ার কেন ইউজ করি বলেন তো, কেউ বলতে পারবেন অ্যাম্পলিফায়ার কেন ইউজ করি? সিগন্যাল বিবর্ধিত করার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে কি, আমরা একটা কন্ট্রোলের কাজ করতেছি না, যে আমরা কম থেকে বাড়িয়ে সেটাকে বিবর্ধিত করছি, তাই তো? তার মানে হচ্ছে আমরা যখন পাওয়ারকে অ্যাম্পলিফাই করতে যাব তখন আমাদের কন্ট্রোল সিস্টেমের দরকার হবে। তারপর রিমোট কন্ট্রোল, এটা তো সবাই জানেন, এটা নিয়ে বলার কিছু নাই। তারপরে কনভেনিয়েন্স ইনপুট ফর্ম, মানে হচ্ছে এটা বলতে বোঝানো হচ্ছে যে আউটপুটের উপর ডিপেন্ড করে, যেমন ক্লোজ লুপ এর ক্ষেত্রে আমরা কি করছি, ইনপুটটাকে কিভাবে দিব,
কোন কনভিনিয়েন্ট উপায়ে ইনপুট দিলে আমরা ডিজায়ার্ড আউটপুটটা পাবো সেটা পাচ্ছি না, সেটার জন্য আমাদের একটা কন্ট্রোল সিস্টেমের দরকার হচ্ছে। আর কম্পেনসেশন অফ ডিস্টারবেন্স, আচ্ছা এই যে আদার্স নয়েজ বা ডিস্টারবেন্স আমাদের সিস্টেমে যে ক্ষতিটা করতে পারে সেটাকে কিভাবে কম্পেনসেট করা যায় সেটা জানার জন্য আমাদের কন্ট্রোল সিস্টেমটা জরুরি। ঠিক আছে, আচ্ছা এর পরের কোয়েশ্চেনটা যেটা সেটা হচ্ছে স্টেবিলিটি। তো ডিফাইন স্টেবিলিটি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, এটা কি পড়েছেন আপনারা কি লিখেছি আমি? পড়ছি ম্যাম। আচ্ছা পড়ে থাকলে আমাকে একটু বাংলায় কেউ একজন বলেন তো। ওভারঅল রেসপন্স অফ সিস্টেম ইংলিশে না, ডিপেন্ডস ইংলিশে অন না, ইংলিশে যা লেখা আছে সেটা আপনিও পড়তে পারেন আমিও পড়তে পারি। বাংলায় কি বুঝছেন সেটা বলেন। বাংলায় কে বলতে পারবেন সে হচ্ছে হাত রেজ করেন, মানে ওখানে অপশন আছে আমি দেখতেছি। বাংলায় কেউ বলতে পারবেন কিনা? কেউ জানলেই আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ কেউ পারলে বলেন। ওকে আচ্ছা কেউ পারবেন না মনে হয় ম্যাম। ম্যাম আপনি বলেন, কিন্তু আমরা পারবো, কিন্তু দেখা যাচ্ছে একটু ভুল হইতে পারে, এজন্য আপনি বলেন, এটাই ভুল ভালো হলে হবে। তো সমস্যা নাই, এখানে তো আপনাদের মার্কিং এর কোনো কিছু নাই, এখানে তো ডিসকাশন চলতেছে। না। আপনাদের লাস্ট 3টা ক্লাসে কি বুঝতে পেরেছেন সেটা নিয়ে কি- ডিসকাস হচ্ছে। না ঠিক আছে ভুল ম্যাম, হলে তারপর হয় কি আপনি- আমরাও বুঝতে পারবো, ম্যাডাম ওই জিনিসটাকে ধরে অন্য দেখা গেছে অন্য হ্যাঁ আরেকটা হ্যাঁ, ট্রাই করতে পারবে, যে আর বুঝিয়ে দিতে পারবে। আর সমস্যা বলেন আর সুবিধা বলেন, সংজ্ঞা মুখস্থ করে মনে থাকে না। আপনি যদি বাংলাতে মিনিংটা বুঝেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনার মাথায় সেটা অনেকদিন থাকবে। ইংলিশ মুখস্থ করলে আপনি আজকে মুখস্থ করলেন, পরীক্ষার আগের দিন পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবেন। তো বাংলাটা দিয়ে বোঝার চেষ্টা করবেন। নাইম বলেন। আচ্ছা ঠিক আছে, যদি কেউ না বলেন তাহলে তো আমিই বলবো, আর কি করা যাবে। আচ্ছা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সিস্টেমের রেসপন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স আর একটা হচ্ছে ফোর্স রেসপন্স। তো ন্যাচারাল রেসপন্স বলতে যেটা বোঝানো হচ্ছে, আপনি কোনো একটা সিস্টেমকে কোনো ধরনের বাইরের ফোর্স না করে, মানে ওটার কোন একটা সিস্টেম চালু দেওয়ার পরপরই নিজে থেকে সেটা যে রেসপন্স করবে সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। আর আপনি যখন সেটার উপর বাইরে, মানে ন্যাচারাল রেসপন্সের বাইরে গিয়ে অন্য কোনো ইনপুট দিচ্ছেন, সেটার কারণে যে রেসপন্সটা করবে সেটাকে বলা হচ্ছে ফোর্স রেসপন্স। ঠিক আছে, এখন এই দুইটা সিস্টেমের মানে এই দুইটা রেসপন্সের সামারি হচ্ছে, মানে সামেশন হচ্ছে টোটাল রেসপন্স। এটা বুঝা গেছে তো? জি ম্যাম। জি ম্যাম। যখন ফোর্স রেসপন্সটা ন্যাচারাল রেসপন্সের চেয়ে অনেক বেশি বড় হবে, মানে কি আপনি যেভাবে ইচ্ছা সিস্টেমটাকে চালাতে পারছেন। ফোর্স রেসপন্স মানে কি আপনি যেটা করছেন, আর ন্যাচারাল রেসপন্স কি সিস্টেম নিজে থেকে যেটা করছে। যখন আপনি ওটাকে চালাতে পারবেন ওর নিজের থেকে কাজের উপরে, মানে ওর নিজের কাজের উপর থেকে আপনি আপনার কাছে কন্ট্রোলটা নিয়ে নিচ্ছেন, তখন কি আপনি সেটা তখন ওই সিস্টেমটাকে বলা হচ্ছে, মানে ওই ব্যাপারটাকে বলা হচ্ছে স্টেবিলিটি অফ এ সিস্টেম। বুঝা গেছে? মানে আপনি একটা মোটর চালু দিলেন, ঠিক আছে, সেটার নিয়মেই চলতেছে। তারপরে আপনি যদি ওটাকে হাত দিয়ে চালাইতে চান, মানে আরো জোরে, বা আপনি আরেকটা ইনপুট দিচ্ছেন ওখানে, তার মানে কি আপনি ওটা ন্যাচারাল যে রেসপন্সটা আছে সেটার উপরে গিয়ে অন্য আরেকটা ইনপুট দিচ্ছেন, সেটার কারণে সেটা যে রেসপন্স করতেছে সেটাকে বলা হচ্ছে মানে Force সেটার কারণে, হ্যাঁ ফোর্স রেসপন্স। আর এই ফোর্স রেসপন্সের কারণে ফোর্স রেসপন্সটা যখন বড় হবে তখন আপনাদের সিস্টেমটা স্টেবল হবে। এই যে দেখেন আপনাদের মডিউলে একটা আছে এলিভেটরের রেসপন্সের ব্যাপার। যখন আমরা উঠি তখন কি হয় বলেন? আমরা লিফটে ওঠার পরে ধরেন 4 তলায় যাব, তারপর কি হয়? উঠে 4 নাম্বার বাটন প্রেস করি, তাই তো? লিফটের 4 নাম্বার বাটন প্রেস করি, তখন কি 3 হয়? নাম্বার বাটন চেঞ্জ করি। হ্যাঁ 3 4 যেটাই, যদি 1 থেকে শুরু হয় তাহলে 4 নাম্বার হবে, গ্রাউন্ড জি দিয়ে শুরু হলে 3 নাম্বার বাটন প্রেস করি। তো তখন কি হয়? লিফটটা একদম গিয়ে 3 তলায় থেমে যায়,
থামার পরে মানে তিনতলায় মানে চারতলায় যায়, যে একটু থেমে দেন হচ্ছে কি হয়, দরজাটা ওপেন হয়, তাই তো? নাকি গিয়েই সাথে সাথে ওপেন হয়ে যায়? একটু থামার পরে ম্যাম দরজাটা ওপেন। একটু থেমে তারপর ওপেন হয়। এই যে লিফটটা সরাসরি চলে গেল আপনার, জাস্ট একদম একদম ফার্স্টে খুব দ্রুত 3-4 তলায় চলে গেল। এই যে দেখেন কার্ভটা 1 থেকে এই নিচ থেকে সরাসরি এই এই পজিশনটা পর্যন্ত চলে গেল। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। ওর নিজের ন্যাচারাল ফোর্সে ও হচ্ছে চলে গেল, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। তারপর ওখানে কি একটু স্টেবল হওয়ার পরে আমি তো ওখানে ওকে থামার জন্য হচ্ছে কমান্ড দিয়েছি, তাই না? এই কমান্ডটাকে সে নেয়ার জন্য একটু থামে, মানে একটু মাঝখানে টাইম নেয়। এই যে এই ব্যাপারটাকে বলা হচ্ছে ফোর্স রেসপন্স। ফোর্স রেসপন্সের কি পরে কি হয়, সে লিফটের দরজাটা খুলে যায়, তারপর আমরা বের হওয়া আসা যাওয়া করার পরে আবার সে পরের কমান্ডের জন্য ওয়েট করে। এই যে স্টেডি স্টেট রেসপন্স, এই ব্যাপারটাকে বলা হচ্ছে এই যে এইখানে গিয়ে সে থেমে গেল, তাই না? আচ্ছা, ওর এই ব্যাপারটাকে বলা হচ্ছে এই যে এই দুই ধরনের রেসপন্স যেটা, সেটা কি বোঝা গেছে? স্টেবিলিটিটা বোঝা গেছে তো? জি ম্যাডাম বুঝছি। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এই এই জিনিসটাকেই ডিফাইন করতে বলছিল যে ফোর্স রেসপন্সের যে ফোর্স রেসপন্স যখন ন্যাচারাল রেসপন্সের চেয়ে বড় হবে তখন আমরা এই যে সিস্টেমটাকে বলতে পারবো যে এটা স্টেবল। এই কন্ডিশনটাকে বলা হবে স্টেবিলিটি। বাংলা সোজা বাংলায় হচ্ছে যখন আমার কোনো ইন্টারাপশন ছাড়া সিস্টেম চলতে থাকবে সেইটা হচ্ছে আনস্টেবল, সে তার মন মর্জি মতো চলবে, আমি তার উপর কোনো কন্ট্রোল করতে পারবো না, সেটা স্টেবল না। কিন্তু আমি যখনই সেটাকে কন্ট্রোল করতে পারবো সেটাকে বলবো আমরা স্টেবল সিস্টেম। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি নেক্সট কোশ্চেনটাতে যাচ্ছি। ব্লক ডায়াগ্রাম অফ কন্ট্রোল সিস্টেম। এটা আসলে কিছুই না, একদম সিম্পলিফাইড। আপনি ইনপুট দিবেন, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, তারপর আপনি আউটপুট পাবেন। ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যেটা চাচ্ছেন, যে রেজাল্টটা চাচ্ছেন সেটাকে আপনি পাওয়ার জন্য একটা স্টিমুলাস দিবেন, মানে একটা ইনপুট দিবেন, আর আপনি এই সিস্টেমের মধ্য দিয়ে যাওয়ার পরে অ্যাকচুয়াল রেসপন্সটা পাবেন। সো আমার মনে হয় না এখানে আর বেশি কিছু বলার আছে। আচ্ছা, এই লেকচারও মোটামুটি কমপ্লিট। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাডাম, এগুলো বুঝছি ম্যাডাম, আগেই বুঝছি এটা। আচ্ছা, ম্যাম ডিজায়ার্ড রেসপন্স মানে বুঝলাম না, ডিজায়ার্ড রেসপন্স ডিজায়ার্ড মানে আপনি হচ্ছে কোনো যেটা আপনি আউটপুট চাচ্ছেন, আপনি ভালো রেজাল্ট চাইলে আপনাকে ভালো মতো পড়াশোনা করতে হবে তো, তাই না? তো আপনার এইটা হচ্ছে ডিজায়ার্ড রেসপন্স, যে আপনি ভালো রেজাল্ট চাচ্ছেন সেটা অনুযায়ী আপনাকে ভালো মতো পড়াশোনা করতে হবে। এই ভালো মতো পড়াশোনাটা হচ্ছে ইনপুটটা, ঠিক আছে? জি ম্যাডাম। ওকে, আচ্ছা, এরপরে বুঝছিস নাই? নিজের কথা নিজে বলবেন, আরেকজন বুঝবে না বুঝবে সে তার রেসপন্স করবে। ওকে, আদার্স টক আমরা না করি। আচ্ছা, তারপরে 3 নম্বর লেকচারে যেটা আপনাদের দেওয়া হয়েছে ট্রানজিয়েন্ট রেসপন্স আর স্টেডি স্টেট রেসপন্স। আমি ওই যে এলিভেটরের রেসপন্স কার্ভ থেকে যেটা দেখালাম ওখান থেকে বোঝার কথা, তারপর আমি বলতেছি আরেকবার, দেখেন ব্যাপারটা বুঝতেছেন কিনা। এই যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, মানে লিফটটা 0 থেকে বা গ্রাউন্ড থেকে একদম 4 তলায় চলে গেল, একদম টপ পজিশন থেকে 4 তলায় চলে গেল, এই ব্যাপারটাকে সাডেন একটা চেঞ্জ হলো না, এটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। এই দেখেন লাস্টের লাইনে লেখা আছে, এটা অলসো ইট ইজ অলসো নোন অ্যাজ ন্যাচারাল রেসপন্স অফ এ সিস্টেম। আর স্টেডি স্টেট রেসপন্সটা হচ্ছে কি? স্টেডি স্টেট রেসপন্সটা হচ্ছে যে যখন আমি এটার উপরে কোনো কিছু ফোর্স করছি, কোনো আমি আমার নিজের মতামত অ্যাপ্লাই করছি, সেটাকে বলা হচ্ছে ফোর্স রেসপন্স। আর এটা হচ্ছে একদম আস্তে আস্তে হয়, হ্যাঁ, অল্প একটু টাইমের জন্য হয়। যেমন দেখেন 4 তলায় গিয়ে একটু থেমে দেন হচ্ছে আপনার ডোরটা ওপেন হচ্ছে, এমন তো না যে আমার নিচ থেকে 4 তলা যেতে যে পরিমাণ টাইম লাগছে সেই পরিমাণ টাইম থামছে। সেই টাইমটা আর এই টাইমটার মধ্যে কিন্তু ডিফারেন্সটা অনেক কম, ঠিক আছে? এই স্টেডি স্টেট রেসপন্সটাকে বলা হচ্ছে ফোর্স রেসপন্স। ওকে ম্যাম তার মানে স্টেডি স্টেট রেসপন্স আপনার হলো ইনপুটের উপর নির্ভর করবে। হ্যাঁ, ইনপুটের উপর নির্ভর করবে। আর ট্রানজিয়েন্ট রেসপন্সটা হচ্ছে ওর ন্যাচারাল, ওর নিজের ক্যারেক্টারিস্টিক্স এর জন্য যে
চেঞ্জটা হবে সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল রেসপন্স বা ট্রানজিয়েন্ট রেসপন্স। ওকে, আচ্ছা এরপরে মডিউল 1 শেষ মোটামুটি। এরপরে আমরা মডিউল 2 তে যেটা হচ্ছে করার কথা, মডিউল 2 এর জন্য আপনাদের ম্যাথ কোর্সে যে আপনাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ইকুয়েশন, দেন হচ্ছে মানে ম্যাথের কোর্স করে আসছিলেন না আপনারা এর আগে? জি ম্যাম করছে। কয়টা ma'am. ম্যাথ কোর্স করেছেন? আমরা করছি টোটাল চারটা। 3টা ম্যাম, 3টা করছি চারটা। ম্যাম। 3টা 4টা যাই করেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিলেন কি মনে আছে? জি ম্যাডাম পারি, সমস্যা নেই। জি ম্যাম আচ্ছা। করছে, ল্যাপ্লাস করছে। ওকে, ল্যাপ্লাসের এগুলো কিন্তু খুব দরকার হবে। এই যে ল্যাপ্লাসের যে ইকুয়েশনটা এখানে দেয়া আছে, তাহলে কে যার মনে আছে সে বলেন তো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বলেন। পারবেন? Ma'am, FS দিয়ে এই যে এইটা তো হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন। হ্যাঁ, এফএস দিয়ে যেটাই পারবেন সেটাই আমাকে বলেন যে পুরাটা কি বোঝাচ্ছে। মানে কোন একটা পার্টও যদি বুঝে থাকেন তাহলে সেটাও বলতে পারেন। আচ্ছা, ল্যাপ্লাস ইকুয়েশনটা আমরা ইউজ করি কেন সেটা বলেন আমাকে, সেটা জানেন? ওকে, ঠিক আছে আমি বলতেছি। ল্যাপ্লাস ইকুয়েশনটা আমরা ইউজ করি, আমরা তো দুই ধরনের ডোমেন জানি, একটা হচ্ছে কি টাইম ডোমেন আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, রাইট? এগুলো আপনাদের আগে পড়ে আসার কথা আর কি। টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন নাম শুনছেন তো? জি ম্যাম শুনছি। আচ্ছা, টাইম ডোমেনের কোনো কিছুকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যেতে চাই তাহলে সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা ধরি এই যে টি হচ্ছে একটা ভ্যারিয়েবল টাইম ডোমেনের আর এফটি হচ্ছে একটা ফাংশন সেটার, ঠিক আছে? এইটা টাইম ডোমেন থেকে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই ইকুয়েশনটাতে এই ফাংশনের ভ্যালুটা দিতে হবে এবং ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে কি ফ্রিকোয়েন্সি ডোমেনে ওই ফাংশনটার ভ্যালু। আর এই ফ্রিকোয়েন্সি ডোমেনে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে যে টাইম ডোমেনের যে ফাংশনটা আছে সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, আর এই যে ইকুয়েশনটাকে বলা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। এটার সংজ্ঞা ইম্পর্টেন্ট আসবে কিন্তু। আচ্ছা, এখন এখানে যে এস, এস এর আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই যে দেখেন এখানে লেখা আছে কি এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা। এখানে রিয়েল পার্ট Omega. কোনটা আর ইমাজিনারি পার্ট কোনটা বলেন তো? আপনার সিগমা হলো Real. রিয়েল পার্ট আর হলো Real যে part, real part. ওমেগা হলো আপনার হলো ইমাজিনারি পার্ট। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমরা যখন কোনো গ্রাফ আঁকি এক্স অ্যাক্সিসে কি থাকে, রিয়েল পার্ট না ইমাজিনারি পার্ট? মানে এক্স অক্ষ বরাবর কোনটা থাকে, রিয়েল না ইমাজিনারি? কোনটা কোন অ্যাক্সিসে থাকে জানেন? আপনার এক্স এক্সিসে আপনার Real ইমাজিনারি থাকে। থাকে। না, এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে রিয়েল পার্ট আর ওয়াই Real অ্যাক্সিসে part. থাকবে ইমাজিনারি পার্ট। ওকে, ভেরি গুড। যাই হোক, কিছু কিছু তো মনে আছে আপনাদের। আচ্ছা, এগুলা দিয়ে অঙ্ক করা লাগবে তো এই জন্য একটু ঝালাই করে নেওয়া হচ্ছে। আচ্ছা, আর এই মডিউলে মেইনলি আমরা ট্রান্সফার ফাংশন বের করব। হ্যাঁ, কিভাবে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে, আরো অনেকগুলো মেথড আছে, তো আগে আমরা এটাই দেখবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে কিভাবে ট্রান্সফার ফাংশন বের করা যায়। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে যে আমরা ট্রান্সফার ফাংশন বের করব, ট্রান্সফার ফাংশন জিনিসটা কি বলেন তো, একদম সোজা বাংলায় কি বলবেন? ট্রান্সফার ফাংশন কি? ট্রান্সফার ফাংশন ম্যাডাম এটাকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে। না না, ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে আউটপুট আর ইনপুটের রেশিওকে বলা হচ্ছে ট্রান্সফার ফাংশন। অ্যালজেব্রিক রেট মানে হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট। কোন একটা সিস্টেমে যদি আপনি আরএস
ইনপুট দেন এবং আউটপুট হয় সিএস, তাহলে সিএস ডিভাইড বাই আরএস হচ্ছে সেটা ট্রান্সফার ফাংশন, যেটাকে আমি যদি জিএস দিয়ে প্রকাশ করি তাহলে লিখতে পারবো কি জিএস ইকুয়াল টু সিএস ডিভাইড বাই আরএস। ওকে, বুঝছেন বুঝছি। আচ্ছা এরপরে দেখেন আমি একটা টেবিল দিছি, এই টেবিলের হচ্ছে 1 নাম্বারটা আপনারা একটু নাম্বারগুলো লিখে রাখেন, হ্যাঁ 1 নাম্বারটা 7 নাম্বারটা 2 নাম্বারটা আর 8 নাম্বার 1 2 7 8, ঠিক আছে? দরকার হবে। হ্যাঁ 1 2 7 8 3ও দরকার হবে, 3 1 2 3 7 8 আর হচ্ছে এইটুকুই দরকার হবে। মানে এগুলো তো সূত্র, হ্যাঁ এগুলো হ্যাঁ তো আগে পড়ছিলাম। এগুলো আপনারা আগেই পড়েছেন, জাস্ট আমি হচ্ছে এখন আলাদা মার্কে, ও আচ্ছা 19 20 এই কয়টা নাম্বার লিখে রাখেন, এগুলো হচ্ছে ম্যাথ করার জন্য দরকার হবে বেশি। বাকিগুলা দিয়েও অঙ্ক আসতে পারে, বাট আগে সিম্পলিফাইড ভার্সন গুলা এগুলা দিয়েই করতে হবে ম্যাথে। হ্যাঁ ম্যাম 7 8 এর পরে কত বললেন? আমি 19 বলি, 20? হ্যাঁ 1 2 3 7 8 19 20। হ্যাঁ ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা এই পর্যন্ত আর কোনো কোয়েশ্চেন কারো? কারো কোনো সমস্যা থাকলে হাত রেজ করেন, আমি সেটা সলভ করে অঙ্ক শুরু করব। এগুলো তো ম্যাম সব আপনাদের মডিউলেই দেয়া আছে, আমি জাস্ট হচ্ছে ওখানে আলাদাভাবে কোনগুলো কিভাবে দরকার হবে সেগুলো হচ্ছে নোট ডাউন করে দিছিলাম। হ্যাঁ তো মডিউলের যে ফার্স্ট ম্যাথটা আছে দেখেন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে, তাই না? জি ডি ডি জি ম্যাম স্কয়ার ডিটি ডিটি স্কয়ার ওয়াই প্লাস 12 ডিডিটি ওয়াই 32 ওয়াই ইকুয়াল টু 32 ইউটি। ও আচ্ছা, ইউটি মানে কি বলেন তো? জানা আছে কারো? আচ্ছা, ইউটি দিয়ে একটা ফাংশনকে ডিনোট করে যেটার মান হয় অলওয়েজ 1, ঠিক আছে? তো ইউটি কে ট্রান্সফর্ম করলে আমরা 1/s পাবো, ঠিক আছে? 1 যেখানে লেখা আছে 1 কে, ও এই যে আপনাদের ছক নিয়ে তো আমি বেশি কথা বলিনি, ছকে তো বুঝতেই পারছেন আই থিংক, যে বাম পাশে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে টাইম ডোমেনে, আর এই যে এফটি এর নিচে যেগুলো লেখা আছে 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s পাবো, তাই তো? আবার যদি 1/s কে ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে আমরা 1 পাবো। সেম ভাবে ই টু দি পাওয়ার এটি কে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো 1/s মাইনাস a, আর যদি 1/s মাইনাস a কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এটি, ঠিক আছে? এটুকু তো জানেন। আচ্ছা ম্যাম এগুলো ম্যাথের জি জিনিস ম্যাডাম। তো, ওকে এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে খুবই পড়ে খুবই আসছেন দরকার ম্যাথে, হচ্ছে। হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে খুবই দরকার হবে। এখন এই যে আপনাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া আছে এটা কিন্তু টাইম ডোমেনে দেয়া আছে। কিভাবে বুঝবেন যে টাইম ডোমেনে দেয়া আছে? এই দেখেন y গুলো সব ছোট হাতের, ইউটি ছোট হাতের, এই টি দিয়ে থাকা মানেই তো বোঝা যাচ্ছে যে টাইম ডোমেনে, বাট যদি টি গুলো না দেয়া থাকে মানে ওয়াই এর সাথেও কিন্তু টি আছে, আমি যদি টি লিখে দিই তাহলে তো ভালো, আর না দিলেও কিন্তু যখন দেখবেন যে ছোট হাতের ওয়াই আছে বা ছোট হাতের কোনো ভ্যারিয়েবল ধরা হচ্ছে তখন সেটাকে টাইম ডোমেনে ধরা হবে, আর যখন ক্যাপিটাল লেটারে ধরা হয় সেগুলোকে ধরা হয় নরমালি কি ফ্রিকোয়েন্সি ডোমেনে। তো আমার ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে এই যে ল্যাপ্লাস একটা ডিফারেনশিয়াল যে ইকুয়েশন দেয়া আছে, ঠিক আছে, এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, ঠিক আছে? এখন এই দেখেন ফার্স্টের যে টার্মটা আছে এটাকে কি yt কে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাই না? একটু বোঝা যাচ্ছে তো?
y কে জি ম্যাডাম বুঝছি। দুইবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিফারেন্সিয়েট করছে। তো তাইলে আমরা কি yt এর ফ্রিকোয়েন্সি ডোমেইনে লিখলে এটা কি হবে ys। এটুক হচ্ছে জাস্ট সরাসরি লিখলাম আমরা yt কে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিলে ys হবে। এখন এটাকে যেহেতু দুইবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মানে ডিফারেন্সিয়েশন করেছে, তাহলে এটাকে বুঝাতে হলে তো আমাকে এমন কিছু ইমপ্লিমেন্ট করতে হবে যেটা হচ্ছে বুঝায় যে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তার মানে হচ্ছে s স্কয়ার দিয়ে আমি বুঝাচ্ছি যে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। দেখেন পরের টার্মটাতে কি আছে 12 তো কনস্ট্যান্ট, তো ওটাকে চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। তো 12 এর জায়গায় আছে y কে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে লিখেছি ys, আর ddt এখানে কি একবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে না, সেই কারণে আমরা একটা s দিয়েছি, ঠিক আছে। ম্যাম এদিক দিয়ে বুঝি না, একটু আবার বলবেন? আচ্ছা এই যে d স্কয়ার y dt স্কয়ার y কে জি। দুইবার ডিফারেন্সিয়েশন করেছি, তাই আমি s স্কয়ার y s লিখছি। dy dt একবার ডিফারেন্সিয়েশন হইছে s ys লিখছি। y কে কিন্তু ডিফারেন্সিয়েশন করি নাই, তাই কিন্তু সামনে কোনো আমি s লিখিনি, শুধু ys লিখছি। মানে ব্র্যাকেটের যে s সেটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এই যে সামনের যে s বা s স্কয়ার এটা হচ্ছে যতবার ডিফারেন্সিয়েট করবেন s এর পাওয়ার তত জি। হবে। মানে যেমন ধরেন কিউবের কিছু ছিল, এই যে দেখেন এখানে কিন্তু d কিউব c বাই dt কিউব, তার মানে কি তিনবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে না, সেই কারণে জি কিন্তু ম্যাম। s এর পাওয়ার 3 হয়েছে। দুইবার ডিফারেন্সিয়েশন করার সময় 2 হয়েছে, একবার ডিফারেন্সিয়েশন করলে s এর পাওয়ার 1, আর ডিফারেন্সিয়েশন না করলে s এর পাওয়ার 0 মানে তো 1, তাই না? s টু দ্য পাওয়ার 0 মানে তো 1, সেই জন্য s লেখা লাগে নাই। এই ব্যাপারটা বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা তাহলে এরপরে আমরা কি করতে, আচ্ছা আর এই পাশে 32 12 এগুলো কিন্তু সবগুলো কনস্ট্যান্ট না, এগুলো তো আর কোনো চেঞ্জ হবে না, এগুলো তো ভ্যারিয়েবলের না। উপর ডিপেন্ড করতেছে না। তার মানে কি আমি 12 কে 12ই লিখতে পারি, 32 কে 32ই লিখতে পারি। তো এগুলো এভাবেই থেকে গেল। আর লাস্টের যে ইউটি কি একটা ফাংশন যেটার মান অলওয়েজ 1 হয়, এটার নাম কি ইউনিফর্ম ফাংশন, ঠিক আছে। সেই জন্য এটাকে 1/s মানে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় 1/s, তাই না? সেই জন্য হচ্ছে 1/s লিখছি। তার মানে কি আমি পুরোটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে নিলাম, আমার টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে নিলাম ইকুয়েশনটাকে। কারণ আমি টাইম ডোমেইনে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা এতটা সোজা না, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা সহজে এটাকে সলভ করতে পারি। সেই কারণে আমরা ফার্স্টে কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ফার্স্টে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা এরপরে সেকেন্ড লাইনে কি করছি দেখেন, ys টাকে কমন নিলাম আমরা, হ্যাঁ। তাহলে এখানে বাদ কি থাকলো s স্কয়ার প্লাস 12s প্লাস 32, আর এই পাশে হচ্ছে 32/s। তারপরে জাস্ট সাইড চেঞ্জ করা হয়েছে, এই পাশে গুণ আকারে আছে, এটা নিচে গেলে ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে একদম 6 7 এর অঙ্ক, আংশিক ভগ্নাংশ করছিলেন না ছোটকালে? জি ম্যাম। এই যে দেখেন এখানে মিডল টার্ম করে এগুলোকে সব গুণ আকারে নিচ্ছে। এই যে এখানে 32 আছে, এখানে 12 আছে, 4 আর 8 ভেঙে নিয়েছে, তারপর কমন নিয়েছে, ঠিক আছে। জি ম্যাডাম বুঝছি। মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে এটা, বুঝতে পারছি। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। জি জি Okay. জি ম্যাম শোনা জি যাচ্ছে। ম্যাডাম শুনতে পাচ্ছি ম্যাডাম। ওকে, এখান থেকে জাস্ট কমন নিয়ে s ইনটু s প্লাস 8 ইনটু s প্লাস 4। আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা, বুঝতে পারছেন কি? আচ্ছা জি ম্যাম। জি। এরপরে জি এখন জি ম্যাম। এই যে নিচের যে তিনটা টার্ম আছে এগুলো তো গুণ আকারে আছে, তো আমাদের উপরের 32টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে এই যে এই একটা ফরম্যাট আছে k1/s k2/s প্লাস 4 k3/s প্লাস 8, এই ফর্মে নিয়ে গেলে উপরেরটাকে যোগ করলে
শেষে 32 হয়। তাহলে আমরা কি করতে পারি, এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি। আর k1 k2 k3 এগুলোর মান তো আমরা জানি না, এগুলো জাস্ট ধরে নিচ্ছি, তিনটা মানে ভ্যারিয়েবল ধরে নিচ্ছি। আমাদেরকে k1 k2 আর k3 এর মান বের করতে হবে, ঠিক আছে? তো এখন এই যে 2 নাম্বার ইকুয়েশনের y(s) টুকু বাদ 32/s s + 8 * s + 4 এই পাশকে এবং এই পাশকে, দুই পাশকে আমরা s দিয়ে গুণ করব, ঠিক আছে? s দিয়ে গুণ করলে কি হবে, as আর উপরে s দিলে কি হবে, as কাটাকাটি যাবে না, জি as আর as ও কাটা চলে যাবে, শুধুমাত্র k1 থাকবে। k2 এর সাথে s গুণ হবে, k3 এর সাথে s গুণ হবে, বাকিটা নিচে যা আছে তাই। আচ্ছা, এখন এই যে আংশিক ভগ্নাংশের সমান কি করতেন, আমরা যে ভ্যালুটা বসাচ্ছি, যেটা দিয়ে গুণ করছি, সেটা ইকুয়াল টু 0 ধরে যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা এখানে বসাতে হবে। মানে কি s এর মান 0 বসাতে হবে, s এর মান 0, এই যে 0 বসালে কি কত পাওয়া যাবে দেখেন, এই দুইটা টার্মের সাথে s এর সাথে k এর সাথে কিন্তু s গুণ আছে, সো এই দুইটাই 0 হয়ে যাবে। তার মানে কি k1 = 32 / 8 * 4, তার মানে কি 32 কাটা চলে যাচ্ছে, k1 এর মান আসছে 1। 1 বুঝতে পারছেন এ পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি করব আমরা, আমরা তো k1 এর মান পেলাম, k1 এর নিচে যেটা ছিল সেটা দিয়ে গুণ করে আমরা k1 এর মান পেলাম। এরপরের বার আমরা k2 এর মান চাচ্ছি, তার মানে কি k2 এর নিচে যেটা আছে সেটা দিয়ে আমরা 2 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষকে গুণ করব, ঠিক আছে? তাহলে হচ্ছে কি হচ্ছে দেখেন, এই যে বাম পাশে হচ্ছে 32 / s * s + 8 থাকছে, কারণ আমরা s + 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এই দেখেন k1 এর সাথে এখন কিন্তু s + 4 মাল্টিপ্লাই হয়ে গেছে, নিচে s থেকেই যাচ্ছে। আর এই যে এখানে s + 4 নিচে আছে, উপরে যখন আমি গুণ করছি তখন দুইটা কাটা চলে যাচ্ছে, তাই হচ্ছে রিমেইন থাকতেছে কি k2, এর সাথে কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই। আর k3 এর সাথে এই বোথ যে যেটা আছে ম্যাম বোথ সেটাই। সাইড বললেন না, হ্যাঁ হ্যাঁ, দুই সাইডেই গুণ করলাম তো। আচ্ছা, এখন নিচে আমরা নিচেরটা উপরে গুণ করা মানে নিচে মানে বোথ সাইড বলতে ইকুয়াল সাইনের উভয় পাশে, ডান পাশে বাম পাশে, ডান পক্ষ বাম পক্ষ, বুঝতে পারছি। উপরে নিচে না, হ্যাঁ? আচ্ছা, জি ম্যাম এখন আমরা যেটা দিয়ে গুণ করেছি সেটা ইকুয়াল টু 0 ধরবো, ঠিক আছে? তার মানে কি s + 4 = 0। এখন এটা s + 4 = 0 ধরলে s এর মান কত, -4, 4 তাই তো? এটুকু বুঝতে ম্যাম পারছেন? এখন s এর মান -4 বসাবেন এই ইকুয়েশনে, এই যে s + 4 দিয়ে গুণ করে যে ইকুয়েশন পাইছেন সেখানে s এর মান -4 বসাবেন, ঠিক আছে? এখানে -4 বসালে কত হয় দেখেন, এখানে -4 + 8 + 4, তাহলে কি -4 * 4 -16, উপরে 32 -2, 2 ওকে? আর এই সাইডে যখন দেখেন আপনি -4 বসাচ্ছেন, এই টার্মটা কত 0 হয়ে যাচ্ছে না? 0 হ্যাঁ, তাহলে k1 * 0 মানে 0, k3 এর সাথেও দেখেন -4 + 4 এ 0 হয়ে যাচ্ছে, তার মানে k3 ও আমার জি বাদ ম্যাম চলে যাচ্ছে, বাকি থাকলো কি বাকি থাকছে k2, k2 তার মানে কি k2 এর মান হচ্ছে -2, ওকে? জি ম্যাম আচ্ছা, সেম প্রসিডিউরে হচ্ছে s + 8, এটা দিয়ে যখন আমি গুণ সরি হ্যাঁ s + 8 দিয়ে গুণ করছি, তখন দেখেন k3 এর মান পাচ্ছি। আর s + 8 = যদি আমরা 0 বসাই, তাহলে কি s এর মান পাচ্ছি কত, -8, তাই তো? ম্যাডাম এখানে তো কোনো মেনশন করেন না যে এটার দ্বারা আমরা 0 ধরবো। আচ্ছা, এই যে দাগ দিয়ে দিয়ে নিচে লেখা আছে না, এটা জি দিয়ে বোঝানো হচ্ছে। আপনারা চাইলে ডান পাশে লেট মানে s + 4 = 0, সুতরাং s = হ্যাঁ -4 এই লিখতেই জিনিসটা, পারেন, হ্যাঁ ওটা লিখতেও জি ম্যাম পারেন। ঠিক আছে। এখন তো বড় হয়ে গেছেন, সেই জন্য অত কিছু লেখার দরকার নেই, জাস্ট এটুকু লিখলেই হবে, তাহলে অঙ্ক না অনেক বড় ম্যাম হয়ে যাবে। এখন বুঝতেছি, কিন্তু দেখা গেছে অনেকে যখন এটা মডিউলটা দেখতে যাবে যে এই জিনিসটা কোথায় থেকে এরকম প্লাস হ্যাঁ, মাইনাস এর মানটা বের হয়ে আসছে, কিন্তু এই আমরা জন্যই তো তো, হয়তো ক্লাসে বুঝতে পারতেছি যে এটার মানে হচ্ছে 0 ধরছে। হ্যাঁ
এখন ওগুলা অত কিছু লিখতে গেলে আপনার অঙ্ক অনেক বড় হয়ে যাবে, অত পৃষ্ঠা লিখার থাকবে না, এমজি থাকবে না না, অনেক বড় বড় অঙ্ক। দেখার দরকার নাই, বুঝতে পারছি। সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কেউ লিখে রাখে নিজের জন্য আর কি, হ্যাঁ হ্যাঁ, নিজের আপনি জন্য তো বলেই আপনারা দিচ্ছেন ম্যাম, আমরা তো বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, আপনারা ম্যাম এমনি এমনিতে আমরা আপনারা ম্যাথ লিখতে করছি, পারেন। এরকম ম্যাথ করছে, সমস্যা নাই। হ্যাঁ, এগুলো ম্যাথ করে আসছেন, বললাম না 6 7 এর ম্যাথ এগুলো। আচ্ছা, জি ম্যাম ম্যাথ করছে, সমস্যা নাই, বলেন। এই যে বুঝতেছি। k3 এর মান তো পেয়ে গেলেন তাই না? তার মানে কি আমরা এই যে ফার্স্টে যে ইকুয়েশনটা ধরেছিলাম y is equal to k1 divided by s plus k2 divided by s plus K2 4 plus k3 divided by s plus 8, তাহলে আমরা এখন কি k1 এটার মান বসিয়ে দেব। k2 k3 তিনটা ভ্যালুই কিন্তু পেয়ে গেছি। এই তিনটা ভ্যালুই পেয়ে যাওয়ার ফলে কি আমরা এই যে ফ্রিকোয়েন্সি ডোমেনে এই লাইনটা পেয়ে গেছি। তার মানে কি আমাদের এটাকে ট্রান্সফর্ম করা হয়ে গেছে। কি বলছিল আপনাদের কোশ্চেনে? এই জি ম্যাম। কোশ্চেনটা কোশ্চেনে আপনাদের নরমালি যেটা থাকে এই যে দেখেন, a system described by the following differential equation, find the transfer function of the system, ঠিক আছে? এটা বুঝে গেছে তো? মানে আমরা এই কিন্তু- সিস্টেমে হচ্ছে ম্যাডাম, দিকে ওই বুঝছি। ম্যাথটাকে আমরা সলিউশন করতে হবে। হ্যাঁ, যখন আপনাকে এইটুক পর্যন্ত বলবে যে ট্রান্সফার ফাংশন বের করতে, তখন কিন্তু এই পর্যন্ত করে ফেললেই হবে। কিন্তু যদি বলে সরি আউটপুট রেসপন্স বের করতে, ট্রান্সফার ফাংশন বললে কিন্তু এই পর্যন্ত হলো না, এটা কিন্তু আপনার আউটপুটটা শুধু পাচ্ছি, ঠিক আছে? আমার যে ইকুয়েশন ছিল এখানে কি ডান পাশে ইউটি ছিল না, জি ম্যাম। ইউটিটা হচ্ছে উপরে ইনপুট যে। আর ওয়াইটি হচ্ছে আউটপুট। তো আমি শুধু Output। আউটপুট রেসপন্সটা পেয়েছি। তো যদি আপনাকে কোশ্চেনে বলে যে শুধু হচ্ছে সিস্টেমের আউটপুট রেসপন্স বের করতে ফ্রিকোয়েন্সি ডোমেনে, তাহলে এই পর্যন্ত অ্যানসার লিখলেই হবে, ঠিক আছে? আর যদি বলে টাইম ডোমেনে, তাহলে এই যে এই লাস্টের লাইন এটাকে আবার টাইম ডোমেনে নিয়ে যেতে হবে। টাইম ডোমেনে কিভাবে নিতে পারবো আমরা তো হচ্ছে এতক্ষণ টাইম ডোমেনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে এত ক্যালকুলেশন করলাম। তার মানে এখন এটা আমার কি আছে, লাস্টলি আমার ফ্রিকোয়েন্সি ডোমেনেই আছে। এখন এটাকে টাইম ডোমেনে নিতে হলে আমাদের কি করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। মানে কি এখানে 1/s আছে তাই না? এখানে উপরে ইনভার্স হয়ে যাবে নাকি? এটা 1/s, এটাকে এই পুরাটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। ইনভার্স ল্যাপ্লাস করার অর্থ হচ্ছে এই দেখেন 1 কে আমরা ল্যাপ্লাস করলে পাচ্ছিলাম 1/s। ইনভার্স ল্যাপ্লাস মানে আপনি এখন 1/s কে 1 লিখতে পারবেন। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে। আপনারা আপাতত আজকে এই পর্যন্তই করেন, হ্যাঁ? আর হচ্ছে ইনভার্স ল্যাপ্লাসের ব্যাপারটা আমি আগামী দিন দেখাই দিব আপনাদের অঙ্ক করে, হ্যাঁ? জি সেটাই। ঠিক আছে। আর এই যে বাকি যে ইকুয়েশন গুলা দেয়া আছে এগুলো একটু দেখবেন, এগুলো ছোট ছোট ইকুয়েশন। এই দেখেন এর পরের প্রবলেমটাতে কি করেছে, এখানে সিটি মানে সিটাকে কি, সি হচ্ছে আমার সিগন্যালটা যেটা টাইম ডোমেনে দেয়া আছে, সেটাকে কি করলো ফ্রিকোয়েন্সি ডোমেনে নিল। আমি ফার্স্টে একটু বড়টা অঙ্ক করে দেখাইছি, পরের গুলা কিন্তু ছোটই আছে। এটাকে কিন্তু ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। তো ট্রান্সফার ফাংশন বের করা মানে কি আউটপুট বাই ইনপুট, তাই তো? জি ম্যাম। আউটপুটে সব জি ম্যাম, বুঝছি। মামুন তোমার সাউন্ডটা প্লিজ মিউট করো। মামুন। ওকে, দেখেন ব্যাপার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সমান চিহ্নের বাম সাইডে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আউটপুট, আর সমান চিহ্নের ডান দিকে যেগুলো থাকবে সেগুলো বলা হচ্ছে ইনপুট। ইনপুট। যেমন দেখেন এখানে দুই ধরনের সিগন্যাল আছে, একটা হচ্ছে কি সিটি আর একটা হচ্ছে আরটি, ঠিক আছে? যেহেতু সিটি গুলো বাম দিকে আছে সো আমরা এটা ধরে নিচ্ছি কি আউটপুট, আর আরটিটা হচ্ছে ইনপুট। ইনপুটের। হ্যাঁ, এখন আমাকে এখানে বলছে কি ফাইন্ড দা ট্রান্সফার ফাংশন অফ দা সিস্টেম। আচ্ছা, ট্রান্সফার ফাংশন বের করা মানে কি আউটপুট বাই ইনপুটের একটা রেশিও বের করতে হবে, তাই তো? তার মানে কি এখন সেটাকে আচ্ছা
রেশিও তো বের করতে হবে, কিন্তু যখনই বলবে ট্রান্সফার ফাংশন বের করতে তখন অবশ্যই সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে বের করতে হবে। হ্যাঁ, সেটাকে টাইম ডোমেনে সিটি বাই আরটি আপনি করে ফেলতে পারবেন না, কারণ এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, মানে ডিফারেনশিয়াল পার্ট আছে, এটাকে আপনি কিছু করতে পারবেন না টাইম ডোমেনে। সেই কারণে এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে হচ্ছে। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে নেওয়ার পরে দেখেন সিএস টাকে আমি যদি এখান থেকে কমন নিই তাহলে কি হয়, এস প্লাস 2, আর এই পাশে আরএস, তাই তো? এটা সামনে তো কোনো সহগ নাই, সো এটা এখানে কিছু হচ্ছে না, 1ই থেকে যাচ্ছে। এখন সিএস হচ্ছে আমার আউটপুট, আরএস হচ্ছে ইনপুট। আরএস টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি বাম পাশে, আর সিএস এর সাথে যে এস প্লাস 2 ছিল সেটাকে আমি ডান পাশে নিয়ে আসতেছি, জাস্ট সাইড চেঞ্জ করছি। বুঝলাম না, এসি কিভাবে কমন নিলেন? কোনটা? সিএস, এস প্লাস সিএস 2 প্লাস সিএস, তাহলে এই সিএস আর সিএস এস আর 2 থাকে না। জি ম্যাম। যিনি বুঝতে পারেননি উনি কি বুঝতে পেরেছেন? এখানে সিএস আছে, এখানেও সিএস আছে, তাহলে এই দুইটা থেকে আমি কমন নিলে এখানে কি এস আর 2 থাকলো না, মাঝে প্লাস। তাহলে এই জি পাশে জি বুঝছি ম্যাডাম। এটাকে এখন যদি আমি ডান দিকে পাঠাই তার মানে কি এটা ভাগ হয়ে যাবে, যেহেতু এস প্লাস 2টা এই সাইডে গুণ আকারে ছিল, এটা ভাগ হয়ে গেছে। আর এই পাশে আরএস টাকে আমি এই পাশে নিয়ে জি আসলে, ম্যাডাম, ইকুয়েশন ক্যালকুলেশন বুঝছি। হ্যাঁ, তার মানে কি এইটা হয়ে গেছে কি আউটপুট বাই ইনপুট, মানে কি এটাই হচ্ছে এটা ট্রান্সফার ফাংশন। যদি এখানে কয়েক ধরনের কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, যদি ট্রান্সফার ফাংশন বের করতে বলে তাহলে হচ্ছে শুধু আউটপুট বাই ইনপুট রেশিও রেখে দিলেই বের হবে। করলেই হবে। হ্যাঁ, আর যদি বলে যে সিস্টেমের রেসপন্সটা বের করতে, তাহলে হচ্ছে ওই যে আপনাদেরকে এর আগের ম্যাথ যেটা দেখালাম আমি, এই যে ওয়াইএস, এগুলো বের করে ভেঙে এটাকে একটা ইকুয়েশনে নিয়ে যেতে হবে, ঠিক আছে, যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকবে, সরি গুণ ভাগ না, যোগ বিয়োগ আকারে থাকবে। এই দেখেন প্রত্যেকটা সিম্পল টার্মে থাকবে, এটা হচ্ছে আউটপুট রেসপন্স, ঠিক আছে, ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। আর এটাকে টাইম ডোমেনে কিভাবে নিতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে এই দুইটাই থাক, নাকি আজকেই দেখাবো? ম্যাডাম থাক এতটুকু। আচ্ছা ঠিক আছে, আপনারা এগুলো হচ্ছে একটু ট্রাই করেন, দেখেন যদি কোনো প্রবলেম হয় আমার সাথে ওই যে ইয়েতে কমেন্ট সেকশনে আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আর বাকি অংশটা আগামী ক্লাসে বলা হবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ জি ফর ম্যাম। দ্য আচ্ছা ক্লাস। ম্যাম, আপনি বলেন। আপনার ওই যে কার্সারটা আছে না, কার্সারটা যে কালার করে নিন, তাহলে হ্যাঁ, অনেকেই হ্যাঁ। যে আপনি কার্সারটা যখন এই করতেছেন তখন তারা আচ্ছা বুঝিয়ে আচ্ছা নিবে যে আসলে কার্সারটা ঘুরতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আমার মাথায় ছিল না। ওকে, সমস্যা নাই, নেক্সট ক্লাস থেকে আপনি আগে বললেই হয়ে যেত। আচ্ছা ঠিক আছে। জি ম্যাডাম, আর ঠিক কারো আছে কোনো কোয়েশ্চেন ম্যাম, আছে? আপনি কিন্তু তখন ম্যাম প্রেজেন্ট ম্যাম তো এতে দিয়ে দেবো হ্যাঁ, প্রেজেন্ট আপনারা ক্লাসরুমে। ক্লাসরুমে দিবেন। হ্যাঁ প্রেজেন্ট তাহলে ক্লাসরুমে দিয়ে দেবো। হ্যাঁ, প্রেজেন্ট ক্লাসরুমে দিবেন। ম্যাম, একটা কথা বলতাম। জি বলেন। ম্যাডামের পরিচয় জানা হয়নি তো। ভালো লাগলো ম্যাম, আপনি অনেক সুন্দর করে বোঝাচ্ছেন আমাদেরকে। এটা সবচাইতে আমাদের অনেক পাওয়ার, অনেক বেশি পাওয়ার কি, মানে আমরা যে অনলাইনে ক্লাসগুলো করতেছি আমরা খুব বিভ্রান্ত